এই যে জলাশয়ের ধারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জলাশয়ের নাম কামনা সাগর। এই জলাশয় যারা মতুয়া মহাসংঘের অনুগামী বা মতুয়া ধর্মাবলম্বী তাদের প্রত্যেকের জন্য এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা। এবং প্রত্যেক বছর মতুয়া মহাসংঘের সবচেয়ে বড় যে বাৎসরিক উৎসব, সেই বারুণী মেলার সময় সমস্ত মতুয়া অনুগামীরা এসে এই জলাশয়ে ডুব দিয়ে স্নান করেন এবং তাদের বিশ্বাস যে এই জলাশয়ে ডুব দিয়ে স্নান করা মানে ওই পুণ্যতিথিতে যা মনস্কামনা থাকবে সব কিছু পূর্ণ হবে, এবং সেই জন্যেই এটার নাম কামনা সাগর। এবারে বারুণী মেলায় অন্যান্য প্রত্যেকবারের মতো শান্তনু ঠাকুর, যিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনিও কিন্তু এখানে ডুব দিয়ে স্নান করেছেন। যেহেতু এবারটা নির্বাচনের বছর, সেহেতু এবার তার মনস্কামনা কি ছিল, কামনা সাগরে ডুব দিয়ে তিনি কি প্রার্থনা করলেন, সেটা শান্তনুবাবুর কাছ থেকে আমরা জেনে নেব। এবার বিশেষ করে কি চাইলেন, কি প্রার্থনা করলেন, কোন মনস্কামনা পূর্ণ হওয়ার ব্যাপারে কথা বললেন? আমি কখনোই কোনো মন্দিরে বা কোথাও গিয়েই নিজের জন্য কিছু চাই না। আমি এটাই বলেছি যে ভক্তদের মঙ্গল কামনা করেছি ঠাকুরের কাছে। এবারে খুব ভালোভাবে এসছে সকলে, এবং তারা মহাবারুণী মেলা সম্পূর্ণ করেছে। এবার সেই হিসাব করে তো আমি তাদের পক্ষেই প্রার্থনা করেছি। মানে যেদিন আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা জানতে পারলাম যে আজকে একটা বিশেষ দিন, কারণ মাসের তৃতীয় বুধবার শান্তি সভা বলে একটা কর্মসূচি আপনার এখানে হয়, একটা অনুষ্ঠান। এই দিনেও দেখছি প্রচুর ভক্তরা এখানে এসছেন এবং নানা রকম উৎসব অনুষ্ঠান, রিচুয়ালস, আচার অনুষ্ঠান চলছে। এই শান্তি সভার দিনে মূলত কি পালন করেন? বিশেষ করে নির্বাচনের মধ্যে যেহেতু এরকম হচ্ছে এবং আপনি যেহেতু আছেন, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখলাম যে এমন একটা দিনে আপনাকে এখানে পাওয়া যাচ্ছে বলে অনেকে খুব সৌভাগ্যবান মনে করছেন নিজেকে। এই দিনটার বিশেষ কি তাৎপর্য? শান্তি সভা হচ্ছে আজকের দিনে শান্তি মায়ের একটা আলাদা করে স্মরণ সভা হয়, যে স্মরণ সভায় মাতৃশক্তিকে শক্তিশালী করার জন্যেই এটা বড় মায়ের প্রচেষ্টা ছিল, যে মাতৃশক্তিকে শক্তিশালী করা। যে সমাজের মাতৃশক্তি শক্তিশালী হয় সেই সমাজ তত বেশি শক্তিশালী হয়। সেটাই একটা যেমন আধ্যাত্মিক বিষয়, তেমনি এটা সামাজিকও একটা ব্যাপক বড় কর্মকাণ্ড। যে কারণে শান্তি সভা রাখে, সব মহিলারা এখানে আসেন। এখানে শান্তি মায়ের নামে আজকের এই দিনটা সবাই হরি সংকীর্তন এইগুলো করে, এবং তারা আজকের দিনটা ঠাকুরের নামে, শান্তি মায়ের নামে উৎসর্গ করেন। যেদিন শান্তি সভা হচ্ছে এখানে, সেই মাতৃশক্তির বন্দনাই হচ্ছে। সেই দিনে দাঁড়িয়ে এই দুটোর মধ্যে কোনো কি কানেকশন খুঁজে পাচ্ছেন? যে একদিকে যে রাজনৈতিক দলে আপনি রয়েছেন, আপনার যিনি সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, তিনিও এই নারী শক্তি বন্দনা কথা বলছেন, আর আপনারাও বহু বছর ধরে এখানে নারী শক্তির বন্দনাই এইভাবে করে আসছেন। দেখুন, গুরুচাঁদ ঠাকুরের প্রথম যে নারী শক্তি জাগরণের জন্য যে স্টেপ ছিল, সেটা হচ্ছে মহিলা কাছারি করা। হরিচাঁদ ঠাকুরের সময় থেকে হয়ে আসছে এটা। তো আমরা মনে করি যে সমাজে নারী শক্তির উত্থান মানে সেই সমাজের একটা ইকুয়াল ব্যালেন্স তৈরি হওয়া, নারীরা পিছিয়ে নেই। তো সমাজের ডেভেলপমেন্ট, সেটা চাকরির ক্ষেত্রে হোক, আপলিফমেন্টের ক্ষেত্রে হোক, সমস্ত দিক দিয়ে এটা হয়। সেই গুরুচাঁদ ঠাকুরের বাংলাতেই এখন সন্দেশখালির মতন ঘটনা উঠে আসে। এরপরে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নারী শক্তিকে আপনি নির্বাচনে কতটা পাশে পাবেন বলে মনে হচ্ছে? আজকে সন্দেশখালির যে ঘটনা ঘটেছে সেটা একটা নির্মম এবং অমানবিক ঘটনা, যেটা বাংলার বুকে অনেক মুখ্যমন্ত্রী এসছেন। আমরা শুনেছি যে ডক্টর বিধানচন্দ্র রায় ও বাংলার রূপকার, যিনি বাংলাকে তৈরি করেছিলেন, শেষ যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তো আমি কখনো বাংলার এরকম নিষ্ক্রিয় নিকর্মা মুখ্যমন্ত্রী আগে আমরা অনুভবই করিনি কখনো। তাদের ভিতরে একটা সোশ্যালিজম ছিল, অন্যরকম কালচার ছিল, এডুকেশন ছিল, সেটা সম্পূর্ণভাবে মানে বিনাশ হয়ে গেছে। এবং এখনের যে কালচার, সেটা আমার মনে হয় না সেটাকে রাজনীতি বলা উচিত, সেটাকে দুর্নীতি বলে আখ্যা দিলেই বেটার হয়। শান্তনু ঠাকুর প্রচারে ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। বিকেল হতেই তিনি প্রচার শুরু করেছেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রে। আপাতত গাইঘাটা বিধানসভা এলাকার বকচরা বাজারে শান্তনু ঠাকুর পথসভা করছেন। কিন্তু আমি রজনীকে দেখাতে বলবো এই মুহূর্তে শান্তনু ঠাকুর
মঞ্চে রয়েছেন। জেলা সভাপতি দেবদাস মণ্ডল ভাষণ দিচ্ছেন এবং এরপরে শান্তনু ঠাকুর নিজে বলবেন। কিন্তু পথসভা যেটাকে বলা হচ্ছে, সেই পথসভা কি চেহারা নিয়েছে, ভিড়টা ঠিক কোথায় দাঁড়িয়েছে আমি একবার দেখাতে বলছি। এই যে পথসভার জন্য যে মঞ্চ বানানো হয়েছে, সেই মঞ্চের সামনে একটা অস্থায়ী ছাউনি দেওয়া হয়েছে। মূলত এই ছাউনিটাই পথসভায় ভরবে এমনটা আশা করা গিয়েছিল। কিন্তু যত সংখ্যক লোক ছাউনির মধ্যে রয়েছে, ছাউনির বাইরেও ঠিক তার চেয়ে বেশি সংখ্যক মানুষ, ছাউনির মধ্যে যত মানুষ তার থেকেও বেশি সংখ্যক মানুষ ছাউনির বাইরে ভিড় জমিয়েছে। একটা পথসভাকে ঘিরে, শান্তনু ঠাকুরের একটা পথসভাকে ঘিরে এই প্রচণ্ড দাবদাহের দিনে যে পরিমাণ ভিড় জমছে গাইঘাটার এই বকচরা বাজারে, সেই ভিড়টাকে দেখলেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার নির্বাচিত করে লোকসভায় পাঠানোর জন্য এই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার জোয়ার কতটা মারাত্মক। না, কিন্তু শান্তনুদা, একটা বিষয় তো ঠিক যে অবশ্যই আপনি 2019-এর লোকসভা নির্বাচনে অনেককে চমকে দিয়ে বনগাঁ থেকে বিপুল মার্জিনে জয়ী হয়েছিলেন। তারপর কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, আপনার জনসংযোগ আরও বেড়েছে। আমরা দেখেছিলাম 2021-এর লোকসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের পর যখন ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে, আপনার দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, আপনি বাড়ি বাড়ি ছুটেছেন। অন্য অনেকে হয়তো ছোটেননি, কিন্তু আপনাকে আমরা দেখেছি বাড়ি বাড়ি যেতে। সব কিছু মিলিয়ে আপনার চর্চায় ছিলেন। কিন্তু যখন দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা সরাসরি সংঘাত, মুখোমুখি সংঘাত, এবং তিনি চ্যালেঞ্জ নিয়ে প্রায় গোটা প্রশাসনকে কাজে লাগিয়ে হাফ ডজন মন্ত্রীকে আসরে নামিয়ে দিয়ে ঠাকুরবাড়িতে এসে মন্দিরে ঢুকতে চাইছেন, অন্যদিকে আপনি দাঁড়িয়ে রয়েছেন বুক চিতিয়ে যে আপনি ঢুকতে দেবেন না। তো এই ঘটনা ঘটে যাওয়ার পর আপনার আত্মবিশ্বাসের পাশাপাশি আপনার ভাবমূর্তিও কি আরও অনেক উঁচু হয়ে গিয়েছে বলে আপনার মনে হয়? সেটা তো সাধারণ মানুষ বলবে। আমার ভিতরে আত্মবিশ্বাস ছিল, আছে এবং থাকবে, কারণ আমি জনসেবার কাজে নেমেছি। সেখানে কোনো প্রকার অন্যায়কে সহ্য করব না। যারা আমার ধর্মের ঠাকুরকে যারা গালাগালি করে, তারপরে তারা জুতো মেরে গরুদান করতে আসে, তো সেই সমস্ত লোককে ছাড়া নেই, সে যেই হোক। আর সাধারণ মানুষ আমার সঙ্গে আছে। তো এরা হাফ ডজন কেন 10 ডজন মানুষ নিয়ে এলেও কিছু করতে পারবে না। না, একেবারেই তাই। কিন্তু আপনি আটকে ছিলেন কি করে? মানে সেদিন আমরা পুরো লাইভ কভারেজে ছিলাম, সেদিনের যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ঠাকুরবাড়ি চত্বর, গোটা ঠাকুরনগর, তারপরে সেই পুলিশি ধরপাকড় সবটাই টেলিভিশন চ্যানেলে উঠে এসেছিল। কিন্তু আপনি কিভাবে সেদিন আটকে ছিলেন, সেই ঘটনাটা আজকে এই রোড শোর ফাঁকে আরেকবার একটু মনে করিয়ে নিতে চাইবো, আর সরাসরি আপনার মুখ থেকে জানতে চাইবো যে সেদিন এই প্রায় অসাধ্য সাধনটা আপনি করেছিলেন কীভাবে? তো সাধারণ মতুয়ারা যদি, স্থানীয় লোকেরা যদি না ঢুকতে দেয়, পুলিশ প্রশাসন কি করবে? এখানে মারধর করবে? পুলিশ প্রশাসন ওখানে ওদিন মারধর করলে ওদিনকে অনেক কিছু হয়ে যেত। সেটা পুলিশ প্রশাসন টের পেয়েছে বিধায় আগায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানকার লোকাল স্থানীয় বিচার আচার সম্পর্কে কোনো ধারণা নেই। তো ও কি বললো না বললো কি যায় আসে এসে। একেবারেই তাই। কিন্তু মানে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়তে হতে পারে শুধুমাত্র এই ভয়ে অনেকেই দল বদলে ফেলেন এই রাজ্যে, রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি থেকে সরে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংঘাতিক ভয় পান অনেক দলের নেতাই, এবং তৃণমূলের তরফ থেকেও এরকম একটা প্রচার কিন্তু মানে একটা হুইসপারিং ক্যাম্পেনের মতন চালানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশক্তিধর, মহাক্ষমতাশালী। আপনার ভয় লাগেনি কোথাও? দেখুন, জঙ্গলে শুধু একটা বাঘ বা একটা সিংহ থাকে না। একটা বড় জঙ্গলে অনেক বাঘ, অনেক সিংহ থাকে। তার বিচার হয় যখন ফ্রন্টেশন হয়। তো ফ্রন্টেশনে বিচার হয়ে গেছে, এ নিয়ে আর কি বলবো আমি। মানে এখানে কি দুই বাঘ মুখোমুখি হয়েছে? আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বাঘ বলতে চাইছেন? না, বাঘ বলতে চাইছি না। এই জঙ্গলে অনেক বাঘ থাকে। তা কেউ যদি, আপনি যেভাবে বললেন যে তাকে সবাই বাঘ ভাবে, তো আরও বাঘ জঙ্গলে আছে, তো তার উধাও হয়ে যায়নি। একটা বাঘ তো আর জঙ্গলে রাজত্ব করতে পারে না। সব বাঘের সমান অধিকার। কোনো এলাকার বাঘ কোনো এলাকায় ঢুকে গেলে তো সেখানে বাধাপ্রাপ্ত হবেই। সেটা হয়েছে। উনি তো মনে করেন গোটা রাজ্যটাই ওনাদের এলাকা। কে? আমি জানি না ওকে, আমি চিনি না। আমি ওকে আমরা যখন রাজনীতি করেছি ও তখন স্কুলে পড়ে, আমরা ওকে চিনি না।
ভালোভাবে যে ও রাজনীতির কোন বেস থেকে উঠে এসছে।